লক্ষণ সাহার জমিদার বাড়ি বাংলাদেশের নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা নামক এলাকায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর এলাকায় অবস্থিত শত বছরের পুরনো জমিদার বাড়িটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, প্রথমেই বলে নিচ্ছি, এই ভিডিওটি কোনো ট্র্যাভেল ব্লগ নয়। বিশেষ কিছু কারণে কিছু রহস্যের উন্মোচনের স্বার্থে আমাদের এই জমিদার বাড়িতে সারাদিন এবং রাতের অবস্থান। ভিডিওটা তাই ব্লগের মতো করে করা হয়নি, বরঞ্চ অস্বাভাবিক কিছু খোঁজার উদ্দেশ্যে, আমাদের চোখ ফাঁকি দিলেও যেন ক্যামেরার রেকর্ডে কোনো সূত্র রয়ে যায় সেই উদ্দেশ্যে রেকর্ড করা। যদিও এটির কোনো ট্র্যাভেল ব্লগ নয়, তবুও চেষ্টা করেছি লক্ষণ সাহার এই জমিদার বাড়ি সম্পর্কে বেসিক কিছু তথ্য দিয়ে ভিউয়ারদের জানানোর জন্যে। তো আমরা যাত্রা করেছিলাম সকাল 10টায়। যাত্রাপথে দুপাশে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাওয়া। জমিদার বাড়িতে পৌঁছাই আমরা 11টার দিকে। নিপুণ কারুকাজ বেষ্টিত বাড়িটি নির্মাণ করেন মুঘল আমলের লক্ষণ সাহা নামে এক জমিদার। পূর্ণাঙ্গ শৈল্পিক 24 কক্ষ বিশিষ্ট এই জমিদার বাড়ির পাশেই রয়েছে ছোট্ট আরেকটি কারুকার্য খচিত কালী মন্দির, যা ভিডিওতে আপনারা দেখতে পারবেন। রয়েছে অর্ধনির্মিত প্রাচীন বাড়ি। বাড়ির পেছনে রয়েছে গাছের বাগান, যেটাকে আমরা উঠোন বলি। বাড়িসহ বাগানের চারদিকে, মানে উঠোনের চারদিকে উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত। রয়েছে সেই সময় তৈরি করা জমিদার বাড়ির সুন্দর পুকুর আর সানবাঁধানো পুকুর ঘাট। পুকুরের পাশে পুজো করার জন্য রয়েছে 4টা বেদি। 4টা বেদির মধ্যে 3টাই নষ্ট হয়ে গেছে কালের আবর্তে, একটা আস্ত পেয়েছিলাম। জমিদার লক্ষণ সাহেব জমিদার বংশের মূল গোড়াপত্তনকারী। তবে কবে নাগাদ এই জমিদার বংশ এবং জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক তথ্য জানা যায়নি। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অভিযোগ, জমিদারের রেখে যাওয়া এই বিশাল সম্পত্তি ছিল দেবোত্তর হিসেবে। আব্দুল কুদ্দুস নামে স্থানীয় এক প্রবীণ বাসিন্দা বলেন, তৎকালীন ভারতবর্ষে এই এলাকাটি ছিল দেবোত্তর হিসেবে। মূলত দেবোত্তর বলতে বোঝায় ওয়াকফা জমি। ওই সময় দেবোত্তর জমি হলে জমিদারকে কোনো খাজনা দেওয়া হতো না, খাজনা দেওয়া লাগতও না। জমিদার লক্ষণ সাহার ছেলে ছিল 3 জন: নিকুঞ্জ সাহা, পেরিমোহন সাহা ও বঙ্কু সাহা। জমিদার মারা যাওয়ার পর তারা তিন ভাই মানে জমিদারের ছেলেরা এই সম্পত্তি দেখভাল করতেন। বঙ্কু সাহা ভারত ভাগের কিছু পূর্বে নিকুঞ্জ সাহাও ভারতে চলে যান। এক পর্যায়ে জমিদারের ছোট ছেলে পেরিমোহন সাহা এই সম্পত্তি দেখভাল করতেন। পেরিমোহন সাহার বৌদ্ধনারায়ণ সাহা নামে এক ছেলে ছিল। পেরিমোহন সাহা মারা যাওয়ার পর বৌদ্ধনারায়ণ এই ওয়াকফা সম্পত্তি বিক্রি করে ফেলেন। যে উদ্দেশ্যে গিয়েছিলাম, উদ্দেশ্য ছিল প্রতিটা ঘর উকি দিয়ে দেখা, প্রতিটা ঘরে সার্চ করে দেখা। কিন্তু কিছু কিছু ঘর তালা দেওয়া ছিল, যা শুধু বাইরে থেকে কিছুটা উকি দিয়ে দেখা গেছে। ভেতরটা শূন্য, আসবাবপত্রবিহীন। কিছু ঘর একেবারেই অন্ধকার। আমার সবসময় অবাক লাগে যে বাড়ির ইট, পাথর, সিমেন্ট, কংক্রিট এগুলো ধসে গেলেও জানলা এবং দরজার কাঠগুলো কিভাবে এত শক্ত থাকে, সেটা একটা রহস্য আমার কাছে। এখান থেকে কালী মন্দিরে কিছুটা দেখা যায় এই বারান্দা থেকে। এখন যেখানে দাঁড়িয়ে আছি, সামনে দেখা যাচ্ছে কালী মন্দির। জমিদার বাড়ির ঘেষা। শোনা যায় একসময় এখানে বলি দেওয়া হতো। সেটা কত টাকা সত্যি তা নির্ণয় করা কঠিন। এই কালী মন্দিরের দরজা তালা দেওয়া। প্রচুর গাছ রয়েছে জমিদার বাড়ির আশেপাশে। ভাবতে অবাক লাগে কত যত্ন নিয়ে এই বাড়িটি করা, কত স্বাদ নিয়ে করা। যিনি তৈরি করেছিলেন
একসময় হয়তো কত জাঁকজমকপূর্ণ ছিল, কত জৌলুস ভরা ছিল জমিদার বাড়ি। জমিদার, জমিদারদের প্রজারা, বিচার সালিশ অনুষ্ঠানে মুখরিত থাকতো হয়তো এক সময়। কিন্তু এখন শেয়াল শকুনও দিনের বেলা খুঁজে পাওয়া যায় না। রাতে অবশ্য কিছু নিশাচর প্রাণীর সারা শব্দ পেয়েছিলাম। এটা দোতলার বারান্দা, সম্ভবত এখানে জমিদারের পরিবারের মেয়েরা এই বারান্দাটা ব্যবহার করতেন, আমার যতটুকু ধারণা। বারান্দাটার নিচে তাকালেই দেখা যায় পুরো উঠান গাছে গাছে ভরা, প্রচুর গাছ, উঁচু দেয়াল বেষ্টিত। গাছপালা জঙ্গলগুলোতে সাপখোপের আড্ডা থাকা অস্বাভাবিক কিছু নয়। যা বলছিলাম, এত যত্ন নিয়ে করা বাড়িগুলো একসময় প্রবল ক্ষমতাশালী জমিদারদের অধিকারে ছিল, তাদের হাতে নিজ হাতে তৈরি করা, তাদের যত্ন নিয়ে করা। কিন্তু তারা সবাই যেহেতু জানতো মৃত্যু নিশ্চিত, তারপরেও এত যত্ন নিয়ে করা বাড়িগুলো দেখলে কেমন যেন অদ্ভুত লাগে। মনে হয় হয়তো তারাই কেউ না কেউ পাশের রুমেই আছেন। বেশ কয়েকটা ঘর বন্ধ দেখেছি, 24টি ঘরের মধ্যে তালা দেওয়া, পুরোপুরি তালা দেওয়া। লক্ষণসারের জমিদার বাড়িটি দ্বিতল বিশিষ্ট একটি ভবন, আগে বলেছি। ভবনের মেঝেতে কোষ্ঠী পাথর দিয়ে ঢালাই করা ছোট্ট একটি কারুকার্য খচিত দালান, বাগান বাড়ি, শান বাঁধানো ঘাট, পুকুর ঘাট। দোতলায় ওঠার সিঁড়ি, দেয়ালগুলো এখনো আস্ত আছে, যদিও প্রত্নতাত্ত্বিকরা এখনো দায়িত্ব নেননি। আশা করব এটি একটি দৃষ্টিনন্দন জায়গা হতে পারে প্রত্নতাত্ত্বিকরা যদি বাংলাদেশ সরকার থেকে কিংবা প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকে এর যত্নতের ব্যবস্থা করা হয়, সংস্কার করা হয়, তাহলে টুরিস্ট স্পট হিসেবে এটা খুব ভালো একটা জায়গা হতে পারে। যেহেতু ঢাকার খুব কাছেই নরসিংদী জেলায় এটি অবস্থিত। প্রত্যেকটা ঘর খুব সুপ্রশস্ত। এক একটা এই ঘরটাতে উকি দিয়ে দেখেছি কিছুই নেই ভেতরে, কোনো কিছুই নেই, কিন্তু প্রাচীন বাড়ি বলে হয়তো ছমছমে একটা ব্যাপার আছে। দরজা লাগানোর পরে, ঘরে উকি দিয়ে দেখার পরে, দরজা লাগানোর পরেও হঠাৎ করে মনে হয়েছে কিছু একটা হয়তো শুনতে পেলাম। হয়তো আমাদের নিজেদের গলার ইকো হচ্ছিল, প্রতিধ্বনি হচ্ছিল। তাই দেখার জন্য আবার ছুটে গিয়েছি। কেউ কি কথা বলল, কার আওয়াজ কি পেলাম, এমনটাই মনে হচ্ছে আমার কাছে। কিন্তু বৃথা চেষ্টা, সব শূন্য, কিছুই নেই, কেউ নেই। বারান্দার খোলা দরজা, কিছু কিছু ঘরে আলো যায়, একেবারেই অন্ধকার। দোতলার বারান্দা ধরে একের পর এক রুমে দিয়ে যাচ্ছিলাম। আমাদের সেই বিশেষ তদন্তের কাজে কিছু চিহ্ন খুঁজছিলাম, কিছু প্রমাণ চাচ্ছিলাম, সূত্র চাচ্ছিলাম।
সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, আবার ঘুরেছি, রাতের জন্য অপেক্ষা করেছি, যেহেতু উদ্দেশ্য ছিল রাতে অপেক্ষা করার। এটি সেই মন্দির, কালী মন্দিরের দরজা। এটাও তালা দেয়া, যেখানে বলি দেওয়া হতো বলে লোককথা প্রচলিত আছে। কালী মন্দিরের দেয়াল, বিম সবগুলি খুব কারুকার্যমণ্ডিত, দান কথায় ঘেরা। এটি হচ্ছে তালপুকুর, লক্ষণ সাহার জমিদার বাড়ির পুকুর পাড়। পুকুরের চারপাশে একটি তাল গাছ, বড় বড় বয়স্ক তাল গাছ, শান বাঁধানো ঘাট, দামি পাথর দিয়ে করা ঘাট। কোত্থেকে এই পাথরগুলো আনা হয়েছে জানা যায়নি। তবে আগে মানুষের এই জমিদার বাড়ি সম্পর্কে ভুতুড়ে একটা ভীতি থাকলেও, কুসংস্কার থাকলেও, যখন গিয়েছিলাম তখন দেখতে পেয়েছি কিছু গ্রামবাসী আশেপাশে বাড়ি ঘর তুলেছে, দু একজন গোসল করছে পুকুরে, যে পুকুরে নাকি দীর্ঘদিন কেউ নামার সাহসও পায়নি। কেউ আবার কাপড়ও ধুচ্ছিল। আশেপাশে কিছু ঘর বাড়িও দেখা যাচ্ছিল। জমিদার আমলের অর্ধনির্মিত বাড়ি পুকুরের পাশেই, বড় বড় তাল গাছে ঘেরা, দুপুরবেলা। গ্রামবাসীদের ভয় কেটে গেছে, নির্ভয়ে কাপড় ধুচ্ছে। অনেক বড় এলাকা নিয়ে জমিদার বাড়িটি তৈরি হয়েছে। পুকুরের চার ঘাটের 4টা মঠ ছিল, পূজা করার জন্য বেদি যেগুলোকে বলে। 3টা মঠ নষ্ট হয়ে গেছে, আর একটা মঠের দিকে এগিয়ে গেলাম। এটি এখনো আস্ত রয়েছে, ছোট্ট একটি মঠ, পূজার বেদি বলা যায়। মঠের ভেতর তো কেউ নেই, বেদিটাও ভেঙে পড়ে আছে, কিছুই নেই। দুপুরবেলাতেও কেমন গা ছমছমে অবস্থা। এরপর অপেক্ষার পালা। জমিদার বাড়ির সামনে গাছে হ্যামক টাঙিয়ে মাসুদডোনা বই নিয়ে গিয়েছিলাম। বই পড়তে পড়তে রাতের জন্য অপেক্ষা করছি। বিকেল গড়িয়ে যাচ্ছিল, পাশেই ধান ক্ষেত। আগে জমিদার বাড়ির আশেপাশে নাকি মানুষ ভয়ে চাষবাস করতো না, এখন চাষবাস শুরু হয়েছে। আমার পেছনে দূর থেকে জমিদার বাড়ি দেখা যাচ্ছে। রাতে থাকার উদ্দেশ্য ছিল যে তদন্তে আমরা গিয়েছি, সেই তদন্তের তথ্যগুলো সঠিক কিনা সেটা জানার জন্য। আরেকটা ইচ্ছে নিজেদের থেকেই ছিল, যে কুসংস্কারগুলো শুনেছিলাম গ্রামবাসীদের কাছ থেকে, বয়স্ক গ্রামবাসীদের কাছ থেকে, সেগুলো সত্যি কিনা জানতে। আমি আবারও বলছি, যদিও এটি কোনো ট্রাভেল ব্লগ নয়, তবুও চেষ্টা করেছি লক্ষণ সাহার এই জমিদার বাড়ি সম্পর্কে বেসিক কিছু তথ্য দিতে। রাতে তাঁবুটা নিয়ে যখন থেকেছি, বেশ কয়েকবার ঘুম ভেঙেছে অস্বাভাবিক কিছু শব্দে, যার কারণে ইএমএফ মিটার ছিল সাথে। নাইট ভিশনে রেকর্ড করা ভিডিওতে তেমন রহস্যময় কিছুই পাইনি, শুধু রাত জাগা কিছু প্রাণীর কচমচে দৌড়ে যাওয়ার শব্দ, পালিয়ে যাওয়ার শব্দ, সরে যাওয়ার শব্দ, আর তেমন কিছু নেই।
উল্লেখ্য সারাদিন এবং প্রায় পুরো রাত ভোর 4টা পর্যন্ত থেকেও রহস্যময় বা অতিপ্রাকৃত কিছু খুঁজে পাওয়া যায়নি এখানে। গ্রামবাসীদের কিছু কুসংস্কার শুনেছিলাম, যেমন গভীর রাতে নারী কণ্ঠে কান্নার আওয়াজ শুনতে পাওয়া, হঠাৎই দূর থেকে দোতলায় বারান্দায় আগুন জ্বলে উঠতে দেখা, সন্ধ্যায় এবং তালপুকুরে ঘাটে এলো চলে কাউকে বসে থাকতে দেখা ইত্যাদি সবকিছুই আমাদের কাছে শুধুই কুসংস্কার হিসেবে মনে হয়েছে। তবে বারান্দায় রাতে তাঁবুতে থাকার সময় বেশ কয়েকবার ঘুম ভেঙেছে, যেটা একটু আগে বললাম, অদ্ভুত কিছু শব্দ শুনে, যেসবের বৈজ্ঞানিক ব্যাখ্যাও নিশ্চয়ই আছে। প্রতিবার তাঁবু থেকে বের হয়ে চেক করতে গিয়ে কিছুই পাইনি। তবে প্রাচীন বলেই হয়তো ঘরগুলো যেন কেমন অদ্ভুত একটা অনুভূতি গ্রাস করেছিল পুরোটা সময়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ। কোনো ভুলভ্রান্তি করে থাকলে ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়।